আদর্শ হিন্দু হোটেল। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সকালে সেদিন রতন ঠাকুর আসিল না। পদ্মজি হাসিয়া বলিল, ও ঠাকুর, আজ আর আসবে না, কাল বলে গিয়েছে। তরকারিগুলো তুমি কুটে নাও, নিয়ে রান্না চাপিয়ে দাও, আমি আজ দিয়ে দিচ্ছি। হাজারি প্রমাদ গণিল, আজ হাটবার, দুপুরে অন্তত 100-150 হাঁটুরে খরিদ্দার খাইবে। এক হাতে তাদের রান্না করা এবং খাওয়ানো কি সোজা কথা? পদ্মঝিয়ের কথা মতো সে বটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল। বেলা 8:30টার সময় সবে ডাল ভাত নামিয়াছে। এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল। হাজারি বলিল, আগে বাবু, সবে ডাল ভাত নেমেছে, কি দিয়ে খাবেন? লোকটি রাগিয়া বলিল, 9টা বেজেছে, মোটে ডাল ভাত? কিরকম ঠাকুর তুমি? যদু বাড়ুজ্যের হোটেলে এতক্ষণে 3টে তরকারি হয়ে গিয়েছে। এরকম করলেই তোমাদের হোটেল চলছে? হাজারি বলল, 9টা তো বাজেনি বাবু, 8:30। লোকটার মেজাজ রুক্ষ ধরনের। বলল, আমি বলছি 9টা, তুমি বলছো 8:30। আবার মুখে মুখে তর্ক। আমি ঘড়ি দেখতে জানি না? সে কথা তো বলিনি বাবু, ঘড়ি কেন দেখতে জানবেন না? আপনারা বড় লোক, কিন্তু 9টা বাজলে কৃষ্ণনগরের গাড়ি আসে, সে গাড়িতে এখনো আসেনি। আবার তর্ক, এক চড় মারবো গালে। বোধহয় লোকটা মারিয়াই বসিত। ঠিক সেই সময় পদ্মঝি কোরবান শুলিয়া ঘনের মধ্যে ঢুকিয়া বলিল, কি হয়েছে বাবু? লোকটা পদ্মঝিয়ের দিকে ফিরিয়া বলিল, তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছে। কি জানোয়ার! হোটেলে রাঁধুনিগিরি করতে এসে আবার লম্বা লম্বা কথা। আজ দিতাম তোমাকে একটি চড় কষিয়ে, টেপ পেতে তুমি মজা। পদ্মজি বলল, যাক বাবু, আপনি ক্ষমা দেন, ওর কথায় চটলে কি চলে? আসুন, আপনি খাবেন এখানে। খাবো কি? তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্নাই হয়নি। তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক। রান্না হয়নি তো টিকিট বিক্রি করেছিলে কেন তোমরা? দেখাবো তোমাদের মজা, যত সব বদমায়েশের দল। পদ্মজি ঝাঁজের সহিত বলল, ঠাকুর, তুমি কিরকম মানুষ? বাবুর সঙ্গে মুখোমুখি তর্ক করো, তোমার কি দরকার ছিল? রান্না কেনই বা হয় না? যা হয়েছে তাই দিয়ে ভাত দাও, আর মাছ ভেজে দাও। যান বাবু, আপনি গিয়ে বসুন। খানিক পরে লোকটা খাওয়া খেলিয়া বইল, মাছটা এক্কেবারে পচা। রাম ও রামু, কেন মরতে যে এই হোটেলে খেতে এসেছিলাম, ছি ছি। এই ঠাকুর, এদিকে এসো। পদ্মজি হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিয়া বলিল, কি হয়েছে বাবু, কি হয়েছে? কি হয়েছে? যত সব ন্যাকামি। মাছ একেবারে পচা। লোকজনকে মারবার মতলব তোমাদের, না? আজই রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে। রিপোর্টের কথা শুনিয়া পদ্মজির মুখ শুকাইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, বাবু, আপনার পায়ে পড়ি, বসুন, না খেয়ে উঠবেন না, আমি দই এনে দিচ্ছি। একদিন যা হয়ে গিয়েছে খাওয়া ঘান্না করে নিন বড়বাবু। সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল। লোকটি খাইয়া উঠিয়া যাইবার সময় বেশি চক্রবর্তী বিনীত সুরে নিতান্ত কাছুমাছু হইয়া বলিল, বাবু, একটা কথা আছে। আপনার টিকিটের পয়সাটা তো দিতে পারিনি, আপনার খাওয়াই হলো না। পয়সা খাওয়া না, আপনি নিয়ে যান। লোকটা বলল, না না, থাক, পয়সা দিতে হবে না ফেরত, কিন্তু এরকম আর যেন কখনো না হয়। বেশি চক্রবর্তী জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়েকআনা গুজিয়া দিল। একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল। হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মঝি দাঁড়াইয়া আছে। বেশি চক্রবর্তী বলিল, ঠাকুর, খদ্দেরদের সঙ্গে ঝগড়া করতে কতদিন শিখেছ? হাজারি অবাক হইয়া বলিল, ঝগড়া? কার সঙ্গে ঝগড়া করলাম বাবু? পদ্মজি বলিল, ঝগড়া করেছিলে না তুমি ওই বাবুর সঙ্গে? সে মুখোমুখি তক্ক কি? বাবু তো চড় মারবেনি, আমি কি না পড়লে দিই তো কষিয়ে 2-4 ঘা। আগে কি বলেছে না বলেছে আমি তো শুনিনি। গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন। ওর কি কোনো কাণ্ডজ্ঞান আছে? তখনও সমানে সমানে ঝগড়া করে চলেছে। বেশি চক্রবর্তী বলিল, খদ্দের চাই। খদ্দের যাই কেন না বলুন, তাই শুনে যেতে হবে। তুমি বুড়ো হয়ে মরতে চললে আজও শিখলে না তুমি? বাবু, আপনি শুনে বিচার করুন। ঝগড়া তো আমি করিনি। উনি বললেন 9টা বেজেছে, আমি বললাম 8:30 বেজেছে। এই উনি আমায় বললেন, আমি কি ঘড়ি দেখতে জানি নে? পদ্মজীব হইল, তোমার সব মিথ্যে কথা ঠাকুর, ও কথায় কখনো ভদ্রলোক চটে না। তুমি বেয়াদবের মতো তক্ক করেছ, তাই বাবু চটে গিয়েছেন। আমি গিয়ে সকর্ণে শুনেছি তুমি যা তা বলছো। অবশ্য এখানে পদ্মঝির উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না, একথা হাজারি ভালো করিয়াই জানিত। বেশি চক্রবর্তী মহাশয় কাহারও কথা শুনিবেন না। পদ্মঝি যাহা বলিবে তাহাই ধ্রুব সত্য মানিয়া লইবেন। সে অকথা চুপ করিয়া রহিল। বেশি চক্রবর্তী বলিল, পচা মাছ কে এনেছিল? হাজারি উত্তর দেবার পূর্বেই পদ্মঝি বলিল, ওই গিয়েছিল বাজারে, ওই এনেছে। হাজারি বিস্ময়ে কাঠ হইয়া গেল।
কি সর্বনাশী মিথ্যে কথা! পদ্মজি খুব ভালো করিয়া জানে, কাল রাতে প্রায় ১.৫ পো আন্দাজ পোনা মাছ উদ্বৃত্ত হইলে পদ্মজিই তাকে বলিয়াছিল মাছগুলো ঢাকিয়া রাখিতে এবং পরদিন কড়া করিয়া আরেকবার ভাজিয়া লইয়া মাছের ঝোল করিতে। তাহা হইলে খরিদ্দার আর টের পাইবে না যে মাছটা বাসি। বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে যায় নাই। পদ্মঝি নিজেই ভাজা মাছ দিবার কথা বলিয়াছিল। কিন্তু এসব কথা বেচু চক্রবর্তীকে বলিয়া কোনো লাভ নাই। বেচু চক্রবর্তী বলিল, তোমার ৮ আনা জরিমানা হলো, মাইনের সময় কাটা যাবে, যাও। হাজারি রান্নাঘরে ফিরিয়া আসিল, কিন্তু তাহার চোখ দিয়ে যেন জল বাহির হইয়া আসিতে চাহিতেছিল। কি অসহ্য অবিচার! সে বাজারে গিয়াছিল, ইহা সত্য। মাছ কিনিয়াছিল, তাহাও সত্য। কিন্তু সে মাছ পচা নয়, সে মাছ খরিদ্দারের পাতে দেওয়াই হয় নাই। অথচ পদ্মজিৎ দিব্য তাহার ঘাড়ে সব দোষ চাপাইয়া দিল, আর সেই মিথ্যা অপরাধে তাহার হইল জরিমানা। পদ্মদিদি তাহার সঙ্গে যে কেন এমন করিয়া লাগে, কি করিয়াছে সে পদ্মদিদি? রতন ঠাকুর আজ আসে নাই, খাটুনি সবই তার উপর। ৮-১০ জন লোক ইতিমধ্যে টিকিট কিনিয়া খাবার ঘরে ঢুকিল, চাকরে জায়গা করিয়া দিল। হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল। তারা খুব গোলমাল করিতে লাগিল, শুধু আলু ভাজা আর ডাল দিয়ে খাওয়া যায়? ইহারা সকলেই রেলের যাত্রী। স্টেশন হইতে তাহাদের হোটেলের চাকর বলিয়া আনিয়াছে যে এইমাত্র তাদের হোটেলে এত সকাল সকাল সব কিছু হইয়া গিয়াছে, মাছের ঝোল, অম্বল পর্যন্ত। এখন দেখা যাইতেছে যে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয় নাই। এ কি অন্যায়! পদ্মজি দরজার কাছে মুখ বাড়াইয়া বলিল, ও ঠাকুর, দাও না মাছ ভেজে, বাবুরা বলছেন শুনতে পাও না? বাবুরা খাবেন কি দিয়ে? অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও। আজকাল মাছ এখনো কোটাই হয় নাই, পদ্মজি তাহা জানে। হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারের পাতে দিবে না। সে বলিল, ভাজা মাছ আর নেই, যা ছিল ফুরিয়ে গিয়েছে। পদ্মজি বলিল, তবে একটু বসুন বাবুরা, একখানা তরকারি করে দিচ্ছি, বসুন, আপনারা উঠবেন না। শিক্ষামতো মুটি চাকর আসিয়া বলিল, ও ঠাকুর, বনগাঁয়ের গাড়ি আসবার যে সময় হলো, রান্না বান্না কিছু হলো না এখনো? ঘণ্টা পড়ে গিয়েছে যে। খরিদ্দারেরা ব্যস্ত সমস্ত হইয়া উঠিল, ইহারাও সেই গাড়িতে কৃষ্ণনগরে যাইবে। একজন বলিল, ঘণ্টা পড়ে গিয়েছে? মতি চাকর বলিল, হ্যাঁ বাবু, অনেকক্ষণ। গাড়ি গাংনাপুর ছেড়েছে, এই এলো বলে। মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক, তাহারা উঠিতে পারিল বাসে। গাড়ি ফেল হইয়া গেলে অনেকক্ষণ আর কোনো গাড়ি নাই। পদ্মজি বলিল, আহা, উঠবেন না বাবুরা, ধীরে সুস্থে খান। মাছ ভেজে দাও ঠাকুর, আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি, বসুন বাবুরা। খরিদ্দারেরা উঠিয়া পড়িল। ধীরভাবে বসিয়া খাওয়া তাহাদের পক্ষে সম্ভব নয়। তাহারা চলিয়া যাইতেই পদ্মজি বলিল, যাক, এইবার মাছগুলো কুটি। এত সকালে কোন হোটেলে রান্না হয়েছে? ৬খানা মাছের ডাগা বেঁচে গেল। এই জুয়াচুরিগুলি হাজারি একেবারেই পছন্দ করে না। শুধু এখানে বলিয়া নয়, রেলবাজারের সব হোটেলেই এই ব্যাপার সে দেখিয়া আসিতেছে। খরিদ্দারকে খাওয়াইতে বসাইয়া দিয়া, বাবু, গাড়ির ঘণ্টা পড়ে গেল, খরিদ্দার আধপেটা খাইয়াই উঠিয়া যায়। হোটেলের লাভ হয়? ছি! ন্যায্য পয়সা গুনিয়া লইয়া এ কি জুয়াচুরি! হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করিতেছে, কখনো মুখ দিয়া এ কথা বাহির করে নাই যে ট্রেনের সময় হইয়া গেল। অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা করিয়া ধোঁয়া তুলিয়া দেয়, যাহাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে। অধিকাংশই পাড়াগাঁয়ের লোক। রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া থাকে না। তাহাদের ধাঁধা লাগাইয়া দেওয়া কঠিন কাজ নয়। মতি চাকরকে শিখানোই আছে, সে সময় বুঝিয়া রেলগাড়ির ধোঁয়া তুলিয়া দিবে। আজ ৫ বৎসর হাজারি দেখিয়া আসিতেছে এই ব্যাপার। নিজের হোটেল যখন সে খুলিবে, ব্যবসাতে লাভ করিবার জন্য এসব হীন ও নীচ কৌশল সে অবলম্বন করিবে না। ন্যায্য পয়সা লইবে, ন্যায্য মতে পেট ভরিয়া খাইতে দিবে। এইসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইলে যদি তার হোটেল না চলে, নাই চলিল হোটেল। ফাঁকি দেওয়া যায় না হাঁটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট, এখানকার হাট, পাড়াগাঁ হইতে দুধ ও তরিতরকারি লইয়া বহু লোক আসে। ইহারা অনেকে এখানে খায়ও। বারবার যাতায়াত করিয়া তারা চালাক হইয়া গিয়াছে। মতি চাকর প্রথম ২-১ বার ইহাদের উপর কৌশল খাটাইতে গিয়া বেকুব বনিয়া গিয়াছে। তারা বলে, হোক হোক গাড়ির ঘণ্টা, লাও তুমি, না হয় পরের গাড়িটাই যাব। তা বলে সারাদিন খাটবার পরে ভাত ফেলে তো উঠতে পারিনি। আরে, দিয়ে এসো আর ২ হাতা ডাল, ও ঠাকুর। হাটুরের লোকজন খাইতে আসিতে আরম্ভ করিল। বেলা তখন ১টা। ইহাদের জন্য আলাদা বন্দোবস্ত। ইহারা চাষা লোক, খায় খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পাইলেও ইহাদের ক্ষতি নাই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারদের জন্য যে চাল রান্না হয়, ইহাদের সেই চাল নয়।
মোটা নাগড়া চালের ভাত ইহাদের জন্য বরাদ্দ, ফ্যান বেসানো ডাল ও একটা চচ্চড়ি। ইহাদের সাধারণত দেওয়া হয় চিংড়ি মাছ বা কুচো মাছ। পোনা মাছ ইহাদের দিয়া পারা যায় না। কুচো চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। ইহাদের মধ্যে অনেক সময় হাজারির নিজের গ্রামের লোকজনও থাকে। তাহাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়, কিন্তু আজ তাহার স্বগ্রাম হইতে কেউ আসে নাই। রতন ঠাকুর নাই। একা হাতে এতগুলি লোকের রান্না ও পরিবেশন করিয়া হাজারি নিতান্তই ক্লান্ত দেখে যখন খাইতে বসিবার জোগাড় করিতেছে, তখন বেলা প্রায় ৩টের কম নয়। পদ্মঝি অনেকক্ষণ পূর্বেই থালায় ভাত বাড়িয়া লইয়া চলিয়া গিয়াছে। বেচু চক্রবর্তী গদিতে বসিয়া এবেলার ক্যাশ মিলাইতেছে। এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর আসিয়া বলিল, ও ভাই হাজারি, দুটো ভাত হবে? বংশীধর মেদিনীপুর জেলার লোক, তবে বহুকাল রানাঘাটে থাকার কথায় বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলিল, আমার এক ভাগ্নে এসছে হঠাৎ এখন এই ৩টের গাড়িতে, আজ হাটবার। হাটুরে খদ্দেরদের দল সব খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে, তাই বলি দেখে আসি যদি। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও, যা ভাত আছে খুব হয়ে যাবে। বংশীধরের ভাগ্নেও আসলো, চমৎকার চেহারা, ১৮-১৯-এর বেশি বয়স নয়। তাকে আসন করিয়া ভাত দিতে গিয়া হাজারি দেখল ডেস্কিতে যা ভাত আছে তাতে দুজনের কুলায় না। বংশীধরের ভাগিনীয়টি পল্লীগ্রামের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয়ই দুটি ভাত বেশি খায়, তাহারই পেট ভরিবে কিনা সন্দেহ। হাজারি উহাকেই সব ভাতগুলি বাড়িয়া দিল, ডাল তরকারি যাহা ছিল তাহাও দিল। সে খাইতে খাইতে বলিল, মাছ নেই? না বাবা, মাছ তো ফুরিয়ে গিয়েছে। আর এখানকার হাটবার তো, বড্ড খদ্দেরদের ভিড়, মাছের টান, ডাল তরকারির টান, সবেরই টান। তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা, তা বসো, ২ পয়সার দই আনিয়ে দিই। না না থাক, আপনাকে দই আনাতে হবে না। না বাবা বসো, বংশীধরের ভাগ্নে যা, আমার ভাগ্নেও তাই, পাশাপাশি হোটেল, এতদিন কাজ করছি। হাজারি নিজে গিয়া দই আনিয়া দিল। ছেলেটি জিজ্ঞাসা করিল, আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? কী চাকরি বাবা? এই ধরুন হোটেলের রাঁধুনিগিরি, কি এমনি কাজের চেষ্টায় ঘুরছি। এখানে কিছু হবে মামা? মামা বলিয়া ডাকিতে ছেলেটির উপর হাজারির কেমন যেন একটা স্নেহ হইল। সে একটু ভাবিয়া বলিল, না বাবা, আমার সন্ধানে তো কোনো চাকরি নেই, কিন্তু একটা কথা বলি, হোটেলে রাঁধুনিগিরি করতে যাবে কেন তুমি? দিব্যি সোনার চাঁদ ছেলে, এ লাইনে বড্ড কষ্ট। এ তো আমাদের লাইন নয়। পড়াশোনা কতদূর করেছ? ছেলেটি অপ্রতিভের সুরে বলিল, না মামা, বেশি দূর করিনি। আমাদের গায়ের ছাত্রবৃত্তি স্কুলে 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম। তারপর বাবা মারা গেলেন, আর লেখাপড়া হলোই না। তোমার নামটি কি? শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারির মনের মধ্যে খেলিয়া গেল। চমৎকার ছেলেটি, ইহার সঙ্গে টেপির বিবাহ দিলে বড় সুন্দর মানায়। কিন্তু তাহা কি ঘটিবে? ভগবান কি এমন পাত্র টেপির ভাগ্যে জুটাইয়া দিবেন? ছেলেটি খাওয়া শেষ করিয়া উঠিয়া বলিল, আপনার খাওয়া হয়েছে মামা? এইবার খেতে বসবো বাবা। আমাদের খাওয়া তো এইরকমই, বেলা ৩টের এদিকে বড় একটা মেটে না। সেই জন্যই তো বলছি বাবা, এসব ছ্যাঁচড়া লাইন তোমাদের জন্য, এইসব লাইন নয়। রান্নার কাজ বড় ঝঞ্ঝাটের কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলিল, তবে কোন লাইন ধরবো বলুন তো? কত জায়গায় যে ঘুরিয়ে বেড়ালাম, আর ৬ মাস ধরে ঘুরছি, কোথাও কিছু জোটাতে পারিনি। আপনি বলছেন রাঁধুনির কাজ? কলকাতায় একটা হোটেলের বাইরে লেখা ছিল ২ জন চাকর চাই। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। বললে কি? আমি বললাম, চাকরের কাজ খালি আছে, দেখে এসেছি। বলল, তুমি ভদ্রলোকের ছেলে, এ কাজ তোমার জন্য নয়। কত করে বললাম, কিছুতেই নিল না। হাজারি অবাক হইয়া শুনিতেছিল। বলল, বড় কি? তারপরে শুনুন, কোথাও চাকরি জোটে না। কলকাতায় শেষকালে খেতে পাইনি, এমন হলো। ২-১ দিন তো না খেয়েই কাটলো। তারপর ভাবলাম, আমার এক মামা রানাঘাটার হোটেলে কাজ করেন, সেখানেই যাই। তাই আজ এলাম। উনি আমার আপন মামা নন, মায়ের জ্ঞাতি ভাই। তাই এখানেও আপনি বলছেন এ লাইন আমার জন্য নয়। তবে কোথায় যাব আর কী বা করব বলুন তো? ছেলেটির হতাশার সুর এবং তাহার দুঃখ কষ্টের কাহিনী হাজারির মনে বড় লাগিল। সে তখনও ভাবিতেছিল, আহা, ছেলে মানুষ, আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকলে এত বড়টাই হতো। টেপির সঙ্গে ভারী মানায়। সোনার চাঁদ হেন ছেলে, নাই বা হলো চাকরি। ও গিয়ে টেডিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গায়ের ভিটাতে গিয়ে বসুক। ওকে কোনো কষ্ট করতে হবে না। আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো। জমি জমাও তো আছে কিছু। খাওয়া শেষ করিয়া বংশীধরের ভগিনীয়টি চলিয়া গেল বটে, কিন্তু হাজারির প্রাণে যেন কি এক অনির্দেশ্য নতুন সুরে রেশ লাগাইয়া দিয়া গেল। তরুণ মুখের ভঙ্গি, তরুণ চোখের চাহনি হইতে এত প্রেরণা পাওয়া যায়। জীবনে এসব নবীন অভিজ্ঞতা হাজারির।
বৈকালে চূর্ণির ধারের গাছতলায় নির্জনে বসিয়া সে কত স্বপ্ন দেখিল, নতুন সব স্বপ্ন। টেপির সহিত বংশীধরের ভাগিনীয়টির বিবাহ হইতেছে, বাধা কিছুই নাই, তাহাদেরই পাল্টি হর। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলিয়া দিয়াছে, দুই হাত একত্রে মিলাইয়া হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করিতেছে। টেপির মার চোখ দিয়ে আনন্দে জল পড়িতেছে। কি সুন্দর সোনার চাঁদ জামাই! কেন সে হোটেলে রাঁধুনিগিরি করিতে যাইবে ছেলে বয়সে? হাজারির নিজের হোটেলে জামাই থাকিবে ম্যানেজার, চক্রবর্তী মশাইয়ের মতো গদিতে বসিয়া খরিদ্দারকে টিকিট বিক্রি করিবে, হিসাবপত্র রাখিবে। দ্বিগুণ খাটিবার উৎসাহ আসিবে হাজারির, জামাইও যা ছেলেও তাই। অত বড় সুন্দর ছেলে, উপযুক্ত ছেলে, টেপি সারা জীবনের আনন্দ ও সাধের জিনিস। ওদের দুজনের মুখের দিকে চাইয়া সে প্রাণপণে খাটিবে, 3 মাসের মধ্যে হোটেল দাঁড় করাইয়া দিবে। বেলা পড়িল, চূর্ণির খেয়ায় লোক পারাপার হইতেছে। যাহারা শহরে কেনাবেচা করিতে আসিতেছিল, এই সময় তাহারা বাড়ি ফেরে। একবার কুসুমের সঙ্গে দেখা করিয়া হোটেলে ফিরিতে হইবে। গাছতলায় বসিয়া আর বেশিক্ষণ আকাশ কুসুম ভাবিলে চলিবে না। রতন ঠাকুর সম্ভবত এই বেলাও দেখা দিতেছে না, তাহাকে একাই সব কাজ করিতে হইবে। কিন্তু সত্যিই কি আকাশ কুসুম? হোটেল তাহার হইবে না। টেপির সঙ্গে ওই ছেলেটির, যাক, বাজে ভাবনার আর দরকার নেই, দেরি হইয়া যাইতেছে। পদ্মঝি বৈকালের দিকে হাজারিকে বইল, হ্যাঁ গো ঠাকুর, আজ মাছের মুড়োটা কি হলো গা? আজ তো কর্তাবাবুর জ্বর, তিনি বেলা 11টার মধ্যেই চলে গিয়েছেন। অত বড় মুড়োটা কি এক টুকরো চোখে দেখতে পেলাম না? হাজারি মাছের মুড়োটা লুকাইয়া কুসুমকে দিয়ে আসিয়াছিল। বড় মাছের মুড়ো সাধারণত কর্তার বাসায় যায়, কিন্তু আজ কর্তার অসুখ, তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না। মুড়োটা পদ্মঝি নিজের বাড়ি লইয়া যাইত। হাজারি কখনো মুড়ো নিজে খায় নাই, রতন ঠাকুর খাইয়াছে, পদ্মঝি তো প্রায় লইয়া যায়। হাজারির দাবি কি থাকিতে পারে না মুড়োটার উপর? তাই সে সেটা কুসুমকে দিয়ে আসিয়াছিল, যখন ছুটি করিয়া চূর্ণির ঘাটে বেড়াইতে যায় তখনই। পদ্মঝিয়ের প্রশ্নের উত্তরে হাজারি বইল, কেন বা পদ্ম দিদি, এতক্ষণ পরে মুড়ো খোঁজ হলো? এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক, কি হলো মুড়োটা? আমায় কি একদিন খেতে নেই? তোমরা তো সবাই খাও, আমি আজ খেয়েছি। কই, মুড়োর কাটা চোকরা তো কিছু দেখলাম না, কোথায় বসে খেলে? হাজারি বিব্রত ভাব পদ্মঝিয়ের চোখ আড়াইল না। সে চড়া গলায় বইল, খাওনি তুমি, কেঁদে আমি কিছু বলতাম না, তুমি সেটা লুকিয়ে বিক্রি করেছো। কেমন ঠিক কথা কিনা? চোর, জুয়া চোর কোথাকার, হোটেলের জিনিস লুকিয়ে লুকিয়ে বিক্রি করা। আচ্ছা, তোমার চুরির মজা টের পাচ্ছি আমি। আসুক কর্তা। হাজারি বলল, না পদ্ম দিদি, বিক্রি করবো কাকে? রাধা মুড়ো কে নেবে? সত্যিই আমি খেয়েছি। আবার মিছে কথা! আমি এতকাল হোটেলে কাজ করে হাতে ঘাটা পরিয়ে ফেললুম, মাঠের মুড়োর কাটা চোকরা আমি চিনি নে? না, অত বড় মুড়োটা 4 আনার কম বিক্রি করনি তুমি। জমা দাও সে পয়সা গদিতে, ওরা নইলে দেখো কি হাল করি কর্তার সামনে। আচ্ছা, নিও 4 আনা পয়সা, আমিই দেব। একটা মুড়ো খেয়ে যদি দাম দিতে হয়, তাই নিও। পদ্মজি একটুখানি নরম হইয়া বইল, তাহলে বেঁচেছিলে ঠিক? না পদ্ম দিদি, তবে কি করলে ঠিক করে বলো। তোমার তো পয়সা পেলেই হলো, সে খোঁজে তোমার কি দরকার? দরকার আছে, তা বলছি। কোথায় গেল মুড়োটা? বলো, নইলে কর্তার সামনে তোমায় অপমান করব, বলো এখনো। আমি খেয়েছি। আবার আবার বাজে কথা! আমার সঙ্গে চালাকি করে তুমি পার পাবে না ঠাকুর। আমি এবার বুঝতে পেরেছি মুড়ো কোথায় গেল। তোমার সেই হাজারি জানে পদ্ম কি বলিতে যাইতেছে। সে পদ্মঝিয়ের মুখের কথা চাপা দিবার জন্য তাড়াতাড়ি বইল, পদ্মদিদি, তোমাদের তো খেয়ে পরে মানুষ হচ্ছি, গরিব মানুষ, কেন আরো সামান্য জিনিস নিয়ে বকাঝকা করো? এ কথায় পদ্মশ্রী নরম না হইয়া বরং আরো উগ্র হইয়া উঠিল। বলিল, নিজে খেলে কিছু বলতাম না, কিন্তু হোটেলের জিনিস পরকে দিয়ে খাওয়ানো সহ্য হয় না। এর একটা বিহিত না করে আমি যদি যাই এখান থেকে, তবে আমার নামে কুকুর পুষো, এই বলে দিচ্ছি সোজা কথা। হাজারি ভয়ে ও উদ্বেগে কাঠ হইয়া গেল। নিজের জন্য নয়, কুসুমের জন্য। পদ্মঝিয়ের অসাধ্য কাজ কিছুই নয়, সে না না জানি কি করিয়া বসিবে। কুসুমের শাশুড়ি কানে হয়তো কত রকমের কথা উঠাইবে, তার উপরে যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তাহার স্বগ্রামে সে কথা গিয়ে পৌঁছায়, তবে উভয়েরই লজ্জায় মুখ দেখানো ভার হইয়া উঠিবে। অথচ কুসুম নিরপরাধিনী, পদ্মঝি চলিয়া গেল। হাজিরি ভাবিয়া চিন্তিয়া রতন ঠাকুরের শরণাপন্ন হইল। তাহার আত্মীয়কে বিনা পয়সায় খাওয়ানোর ষড়যন্ত্রের মধ্যে
হাজারি ছিল, সুতরাং রতন হাজারির দিকে টানিত। সে বলল, তুমি কিচ্ছু ভেবো না হাজারিদা, পদ্ম দিদিকে আমি ঠান্ডা করে দেবো। মুড়ো বাইরে নিয়ে যাবে তা আমায় একবারটি জানালে হতো, তোমায় কত বুঝিয়ে পারবো আমি। কিন্তু পরে সন্ধ্যার দিকে বেচিত করতে আসিলেন। চাকর হুকায় জল ফিরাইয়া তামাক সাজিয়া আনিল, হুকা হাতে লইয়া বেচি চক্রবর্তী বললেন, ধুনো গঙ্গা জল দে আগে, আর পদ্মকে বাজারের ফর্দ দিতে বলে দে। কয়লাওয়ালা মহাবীর প্রসাদ বসিয়াছিল পাওনার প্রত্যাশায়, তাকে বললেন, সন্ধ্যের সময় এখন কি, ওবেলা তো 12.5 আনা নিয়ে গিয়েছ, আবার এবেলা দেওয়া যায়, কাল এসো। তোমার কি? একটা রোগা মতো কালো লোক হাত জোর করিয়া প্রণাম করিয়া বইল, বাবু সেদিন কুমড়ো দিলাম, তার পয়সা। কুমড়ো? কে কুমড়ো নিয়েছে? আগে বাবু আপনাদের হোটেলে দিয়ে গিয়েছিলাম, 6 আনা দাম বললেন, তা তিনি বললেন 5 ঘন্টা পয়সা হবে। তা বলি ভদ্রলোকের কথা, তাই দেন। তিনি বললেন, আজ নয়, বুধবার এসে নিয়ে যেও। তাই এলাম। 6 আনা পয়সার কুমড়ো ধারে নিয়েছে কে? খাতায় কি বাজারের ফর্দের মধ্যে তো ধরা নেই। এ তো বাবু আশ্চর্য কথা। আমরা ধারে জিনিসপত্র খরিদ করিনি, যা কিনি নগদ পয়সায়। কে তোমার কাছে কুমড়ো নিলে? আচ্ছা দাঁড়াও দেখি। বেটু রতন ও হাজারি ঠাকুরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তাহারা কুমড়ো কেনা তো দূরের কথা, গত 5-6 দিনের মধ্যে কুমড়োর তরকারিই রাখে নাই, বুঝল। কোনো কুমড়োর চক্ষে দেখেনি এই কদিন। কথাবার্তার মধ্যে পদ্মজি বাজারে ফর্দ লইয়া ঘরে ঢুকিতেই কুমড়োওয়ালা বলিয়া উঠিল, এই যে, ইনি তো নিলেন সেই কুমড়ো মা ঠাকুরন। বললেন বুধবারে আসতি, তাই আজ এলাম। বাবু জিজ্ঞেস করছিলেন কুমড়ো কে নিলেন। পদ্মজি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হইয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, কুমড়ো নিয়েছিলাম, তা কি হবে? 5 আনা পয়সা নিয়ে কি পালিয়ে যাব নাকি? দিয়ে দাও তো কর্তাবাবু ওর পয়সা মিটিয়ে। আমি এরপরে বেশি চক্রবর্তী তিরুক্তি না করিয়া কুমড়োওয়ালাকে পয়সা মিটাইয়া দিলেন, সে চলিয়া গেল।